কোপা আমেরিকা 2024 শুরু হওয়ার আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে। এই 2 সপ্তাহের মধ্যেই যত জল্পনা কল্পনা রচিত হবে ফ্যানদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের মধ্যে যারা বিশেষ কিছু দল সাপোর্ট করে, যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিল, এবং যদি উরুগুয়ের কেউ থেকে থাকে এবং অন্য কোনো ভিন্ন টিমের সাপোর্টার থাকতেই পারে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কোপা আমেরিকা খুবই সন্নিকটে এবং কয়েক সপ্তাহ মাত্র বাকি, এবং এরপরে শুরু হবে একটা লম্বা সফর, অ্যাডভেঞ্চার, কম্পিটিশন সব মিলে একটা দমদমার অবস্থা। এই কোপা আমেরিকা ভিন্ন কোপা আমেরিকা কেন? এর পেছনে অনেক কারণ আছে, অনেক মেট্রিক্স আছে, যার মধ্যে আমি যদি ডিসকাস করি, প্রথমে যদি বলি সেটা হবে হচ্ছে নতুন একটা টিমের একটা উপস্থিতি, সেটা হচ্ছে উরুগুয়ে আসার পরে পুরো টিম, পুরো এই ক্যাম্পেইন নিয়ে মানুষের যত আলোচনা সেটা পুরো উরুগুয়ে কেন্দ্রিক হয়ে গেছে, যে উরুগুয়ে একটা অসাধারণ কিছু করবে, এক্সপেকটেশন সবার হাই হয়ে গেছে। কিন্তু অপরদিকে আর্জেন্টিনাও সবে মাত্র ওয়ার্ল্ড কাপ খেলে জিতে আসা একটা টিম, যেটা অলরেডি মোটিভেটেড এবং এক্সাইটিং প্লেয়ার যেখানে আছে, এবং অপর পাশে ব্রাজিল, যাকে সবাই ছোট করে দেখছে মোটামুটি। আমি যদি বলি ব্রাজিল এই কোপা আমেরিকার ফেভারিট না হয়েই নামবে, এটা সবার জানা একটা ব্যাপার। কিন্তু তারপরও কি চমৎকার কিছু হতে পারে কিনা, যদি কোনো আচমকা কিছু হয়ে যেতে পারে, সেটা নিয়ে আজকের এই ভিডিও হচ্ছে আমরা একটু ডিফারেন্ট। কারণ এই ভিডিওতে আমরা প্রেডিকশন করব একটা সিমুলেটিং সফটওয়্যারের মাধ্যমে, যেখানে আমরা বিভিন্ন টিমের সাথে গ্রুপ স্টেজ, তারপরে কোয়ার্টার ফাইনাল এবং রাউন্ড অফ 16 যদি হয়, তারপরে সেমিফাইনাল, ফাইনাল, এইসব প্রেডিকশন করব কোথায় কে জিততে পারে। আপনারা যদি এখন পর্যন্ত জেনে না থাকেন, আমরা কিন্তু অলরেডি ইউরোর একটা ভিডিও করে ফেলেছি প্রেডিকশন, সেটা আপনারা দেখে আসতে পারেন। আই কার্ডে দেখতেই পাচ্ছেন, হয়তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এছাড়াও আপনারা যদি ডিটেলস আলোচনা চান, আমি ব্রাজিল টিম নিয়ে আলোচনা করেছি, এরপর আর্জেন্টিনা টিম নিয়ে আলোচনা করেছি আমার চ্যানেলে, সেটা চেক আউট করতে পারেন। তো এত বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রেডিকশন। লেটস গো। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা হয়তো ইন্টারফেসে দেখতেই পাচ্ছেন যে আমরা কোপা আমেরিকা 2024 প্রেডিক্টর সিমুলেটরে এসে পড়েছি। এই সিমুলেটরের আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজেরাও প্রেডিক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো, সমস্যা নেই। তবু এত কথা না বাড়িয়ে আমরা চলুন একদম শুরু করে দিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ স্টেজ এর সেকশন। গ্রুপ স্টেজে আমরা যদি একদম প্রথমেই দেখি, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, গ্রুপ ডি, মোট 16টা টিম এখানে পারফর্ম করছেন। এই 16টা টিমের প্রত্যেকটা গ্রুপে 4টা করে দল আছে, এবং 4টা করে দল আমরা যদি একে একে আসি, তাহলে আমরা প্রথমেই দেখতে পারবো গ্রুপ এ। গ্রুপ এ যদি আমি চিন্তা করি একদম প্রথমত, সেটা হচ্ছে আমি এখানে কোনো চেঞ্জ করার কারণ দেখছি না। দেখছি, আমি যদিও বলা যায়, আমি যদি চেঞ্জ করি তাহলে যেটা করব, আমি আসলে এটাই থাকবো। আমার এক সময় মনে হচ্ছিল চিলি ভালো করতে পারে পেরুগুয়ের থেকে, ক্যানাডার থেকেও ভালো করতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে চিলির রিসেন্ট কিছু পারফরমেন্স এত মানে নিক্কারজনক হয়েছে যে সেই যে একসাথে জিতেছিল কোপা আমেরিকার জয়ী সেই চিলি দল আর্জেন্টিনাকে বের করে দিয়েছিল, সেই দল আমি এখন দেখছি না। এই চিলি দলের মধ্যে পুরো টিমটা পাল্টিয়ে গেছে। তো এখন আমি কেন এই চিলিকে এত নিচে রাখছি, এর কারণ হতে পারে তাদের রিসেন্ট পারফরমেন্সের বেসিসে, এবং বাকি দলগুলো আমার মনে হয়েছে তাদের থেকে একটু ভালো করার সম্ভাবনা বেশি। কিন্তু তারপরও যেহেতু লেগেসি আছে এই দলের, অবশ্যই ভালো কিছু করতে পারে। কিন্তু আমার মতে এখন চিলি খুবই বাজে স্টেজে আছে। আমার মনে হয় না এখান থেকে উত্তরানো অতটা সহজ হবে। এবার কোপা আমেরিকা অনেকটাই কম্পিটিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই দিক থেকে আমি যদি বিবেচনা করি, এখানে চিলিকে আমি আফসোস খুবই আমি নিচেই রাখছি। এরপর আমি যদি দ্বিতীয়টায় চলে আসি, এখানে অবশ্যই চেঞ্জ রিকোয়ার্ড করবে অবশ্যই। আমি যদি চেঞ্জ করি তাহলে অনেকেই এখানে অবাক হতে পারে যে মেক্সিকোকে আমি যদি চেঞ্জ করি, মেক্সিকোকে আমি সেকেন্ডে রাখবো, ইকুয়েডরকে আমি 1 নম্বরে রাখবো। কারণ কি? রিসেন্ট পারফরমেন্স। মেক্সিকো রিসেন্ট পারফরমেন্স আমি যদি দেখি, উরুগুয়ের সাথে 4-0 গোলে হার, এটা খুবই বাজে একটা রেজাল্ট ছিল। এই গ্রুপের মেক্সিকো টপ করতে পারে, মানে স্বাভাবিক ব্যাপারে। কিন্তু ইকুয়াডর ইজ হ্যাভিং আ ভেরি ডিসেন্ট সিজন। মানে মেক্সিকোর থেকে তুলনায় লাস্ট 5 ম্যাচে যদি আমার পারফরমেন্স দেখি, those 5 matches were very good in terms of মেক্সিকোর তুলনায় ইকুয়াডর ওয়াজ বেটার। এর জন্য আমি বলবো ইকুয়াডর গ্রুপ বিতে টপ করবে এবং মেক্সিকো গ্রুপ বিতে সেকেন্ডে থাকবে। এখানে আমি আরেকটা চেঞ্জ করা যায় তাহলে হবে হচ্ছে ভেনেজুয়েলা এখানে আমি 3rd পজিশনে রাখছি, এবং জামাইকা এখানে চলে যাবে 4th-এ।
এখানে বেশি কিছু হাইলাইট করার কোনো কিছু কারণ নেই, কিন্তু তারপরও জামাইকা এখানে 4th পজিশনে চলে আসবে। এখানে রকেট সায়েন্স নেই, আমাদের গ্রুপ বি রেডি হয়ে গেছে, এটা আমার প্রেডিকশন। গ্রুপ বিতে আমি যদি প্রেডিক্ট করি ইকুয়াডর, মেক্সিকো, ভেনেজুয়েলা, জামাইকা, ইজি, দ্যাটস অল। এখানে রকেট সায়েন্স আমার মনে হয় খুব একটা বেশি করার দরকার হবে না, পরের কথাও না। যদিও মেক্সিকো পরের রাউন্ডে যাচ্ছে, এটা খুবই স্বাভাবিক। মেক্সিকো পরের রাউন্ডে আমি যেটুকু শিওর মেক্সিকো পরের রাউন্ডটা অবশ্যই খেলবে। এরপর আমরা যদি আলোকপাত করি গ্রুপ সিতে একটা হিউজ চেঞ্জ আসবে। সেটা হচ্ছে, প্রথম যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে উরুগুয়ে। আমি যদি নেই একদম টপে, উরুগুয়ের টপে নেওয়ার অনেকগুলো কারণ আছে। মার্সেলো বিয়েলসা তার এই টিমকে যেভাবে গ্রুম আপ করেছে, এই টিমকে যেভাবে প্রস্তুত করেছে, ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথে তাদের যে শোডাউন ছিল সেটা অবশ্যই চমৎকার, প্রশংসনীয়। এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হয়েই নামবে উরুগুয়ে টিম, তো অবশ্যই গ্রুপে তো তারা টপ করবে আমার মতে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই ঠুনকো। এরপর আমি যে দলটাকে রাখবো সেই দলটার নাম হচ্ছে ইউএসএকে আমি সেকেন্ডে রাখছি। কেন ইউএসএ সেকেন্ডে রাখার কারণ হচ্ছে, ইউএসএও আমি যদি বলি সেই কনস্ট্যান্ট পারফরমেন্স তারা দিয়ে এসছে বাকি দলগুলোর তুলনায়। আমি যদি বলি এখানে যদি যে দলটা এগিয়ে থাকবে সেটা অবশ্যই ইউএসএ, এবং ইউএসএ আমার মনে হয় উরুগুয়ের সাথে একটা কম্পিটিশন তারা দিতেই পারে। আমি তারপরে বলবো উরুগুয়ে এই টিমে এরকম আনবিটেন হয়েও জিততে পারে, এরকম একটা সম্ভাবনা খুব বেশি আমার মতে। কারণ ওই লেভেলের ফুটবল মার্সেলো বিয়েলসা খেলছেন তার দলকে নিয়ে। এবং আমার মনে হয় এই গ্রুপটা আমি যদি আরেকটা চেঞ্জ করি তাহলে হবে পানামা এবং বলিভিয়া নিয়ে চলে আসবে। বলিভিয়া এই সিজন আমার মনে হয়, মানে সিজন না, ইয়ারের লাস্টের 5 ম্যাচে আমরা যদি খেয়াল করি সেখানে তারা খুব আশারূপ পারফরমেন্স করেনি যে তাদেরকে আমি এখানে টিকিয়ে দেবো। যদিও পানামা আহামরি কোনো কিছু করে ফেলে নাই, উল্টায় ফেলে নাই জগৎ, তারপরও আমি যদি বলি বলিভিয়ার থেকে তারা বেটার ছিল। এটা ম্যাটার করে না, যদিও বলিভিয়া পানামা এক নারী মাঝি মোটামুটি বলা যেতে পারে। তারপর ইউএসএ একটা ইন্টারেস্টিং এখান থেকে ফলাফল আনতেই পারে। ইউএসএ ইজ গুড, ওকে, ডিসেন্ট, ঠিক আছে। এরপর আমরা যদি গ্রুপ স্টেজের একদম শেষের গ্রুপ ডিতে চলে যাই, গ্রুপ ডিতে আমাদের খুব ইন্টারেস্টিং একটা রাউন্ড আপ হইতেই পারে। গ্রুপ ডিতে আমরা যদি একদম নজর রাখি তাহলে কলম্বিয়া এই সিজনে এই ইয়ার সিজন চলে আসছে বারবার। কলম্বিয়া এই ট্যুরে কিন্তু ভালোই খেলছে আমার মতে। কলম্বিয়া এই গ্রুপে একটা থ্রেট হতে পারে ব্রাজিলের জন্য। তারপর আমি বলবো ব্রাজিল যে ব্র্যান্ডের ফুটবল খেলে সেই ব্র্যান্ডের ফুটবল যদি নতুন কোচের আন্ডারে তারা ট্রাই করে, আমার মনে হয় সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যার হওয়ার প্রবাবিলিটি যাই বলা হোক সবই খুবই কম এবং ঠুনকো অবশ্যই। কিন্তু কলম্বিয়া আমার যতটুকু মনে হয় এই গ্রুপে টপ করে বেরোতে পারে যদি তারা ব্রাজিলকে হারায় দেয়। কিন্তু তারপর আমি এই গ্রুপকে আর বেশি খুব যে চেঞ্জ করবে আহামরি তা না। আমার মতে কোস্টারিকা থার্ডেই থাকবে, প্যারাগুয়ে কিন্তু হতে পারে। এই দিকে একটা দিকটা হতে পারে যে কোস্টারিকা একদম কলম্বিয়াকে পিছিয়ে ফেলতে পারে, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না সম্ভাবনা। আমার মতে ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, প্যারাগুয়ে সেন্সিবল অন পেপারে এটাই জোৎসই মনে হচ্ছে। তো আমার মতে এখানে ব্রাজিল গ্রুপ বি টপ করছে এবং পরের রাউন্ডে খুব আরাম না হলেও চলে যাচ্ছে ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, প্যারাগুয়ে। তো লেটস গো, আমরা পরের রাউন্ডে চলে যাই এবং আমরা চলে এসেছি কোয়ার্টার ফাইনালসে। আমরা যদি দেখি কোয়ার্টার ফাইনালস কিন্তু তুলনামূলকভাবে ইন্টারেস্টিং হয়েছে। আমি যদি বলি খুব ভালো ম্যাচগুলো আমরা দেখতে পারবো এখানে। আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো খুব ভালো একটা ফিক্সচার পড়েছে। ইকুয়েডর, কানাডা ইন্টারেস্টিং। উরুগুয়ে এবং কলম্বিয়া খুবই ভালো দল পড়েছে, এবং ব্রাজিল এবং ইউএসএ। ওকে 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 এই ফিক্সচারটা আমি চেয়েছিলাম, খুব ভালোভাবে একটা ফিক্সচার আমি তৈরি করতে পেরেছি। আমি আশা করতেছি আমি সন্তুষ্ট, কারণ কোয়ার্টার ফাইনালস একটু ব্যালেন্স টিম হয়েছে এবং এইটাই আশা করছি আমি। এইরকম একটা বেস নিয়ে কোপা আমেরিকা নামবে। আমার মনে হয় এখানে খুব একটা চেঞ্জ হওয়ার কথা না, খুব কম। আমার মনে হয় এখানে চেঞ্জ হওয়ার খুব প্রবাবিলিটি অনেকটাই কম। তো আমি যদি এত কথা না বাড়িয়ে প্রথমে গিয়ে শুরু করে দিই, সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো। এই ম্যাচটা ইন্টারেস্টিং হবে। আমরা ওয়ার্ল্ড কাপে মেক্সিকো ফেস করেছিলাম আর্জেন্টিনা দল, সেখানে আমি যে বলবো খুব আরামায়েশে জিতেছে সেরকম কিছুই না। মেক্সিকো তাদের দিনে ভালো খেলতে পারে, কিন্তু তাদের রিসেন্ট পারফরমেন্স যেটা দেখছিলাম, রিসেন্টলি তারা উরুগুয়ের সাথে উড়ে গেছে। তো এরকমটাই আর্জেন্টিনার সাথে হবে সেটা কথা না, কারণ উরুগুয়ে অনেকটাই
টিম নিয়ে খেলছে। আর যদি ফ্রেন্ডলি ম্যাচকে আমি অতটা গুরুত্ব যদি নাও দিই তাহলে তারপরে আমি বলবো মেক্সিকো ওয়ার্ল্ড কাপের পরে একটু হড়কেছে বলা যেতে পারে, একটু হোঁচট খেয়েছে, কিন্তু তারপর মেক্সিকো চমক দেখাতেই পারে। এইসব গ্রুপ স্টেজে বলা যায় না কখন কি হয়ে যায়। তো মেক্সিকো এখানে অনেক ভালো খেলবে আমি আশা করছি, কারণ একটা ভালো ম্যাচ দেখার জন্য আমি অবশ্যই রেডি থাকবো। কিন্তু একটা সেন্সিবল এখানে ডিসিশন যদি আমরা বের করে আনি, সেটা অবশ্যই এখানে কোনো আর কথা হবে না। আমার মতে আর্জেন্টিনাই এখানে বের হয়ে আসবে, এটা সবারই হওয়ার কথা যে আর্জেন্টিনা এখান থেকে বেরিয়ে আসবে। এখানে খুব একটা সমস্যা হওয়ার কথা না, আবার সমস্যা হলে জট পাকানো হলে খোলাটাও অতটা সহজ হবে না আমার মতে। এরপরে আমরা যদি চলে যাই, আন্ডার রেটেড একটা ম্যাচ হবে ইকুয়েডর ভার্সেস কানাডা। ইকুয়েডর ভার্সেস কানাডা আন্ডার রেটেড ম্যাচটা কেন হবে, সেটা হওয়ার মূল কারণ হচ্ছে দুই দলই মারাত্মক। আমি যদি বলি কানাডার আলফান্সো ডেভিয়াস, আপনারা সবাই জানেন বায়ার্ন মিউনিখের বর্তমান প্লেয়ার, এবং রিয়াল মাদ্রিদ তাকে কেনার জন্য খুবই ইন্টারেস্টেড। আমরা দেখেছি সেমিফাইনালে তার পারফরমেন্স, যে কী চমৎকার একটা গোল দিয়েছিলেন। তার পারফরমেন্স, তিনি অবশ্যই সবসময় ভালো খেলে এসছেন এবং অবশ্যই টপ লেভেলের একটা প্লেয়ার। হান্সি ফ্লিকের আন্ডারে গ্রুম হওয়ার সম্ভাবনা হয়েছিল। সেই লেভেলটা এখনও তিনি ছোট, মানে ওই লেভেলে এখনও যেতে পারে না, মানে ছুঁতে পারে না আবার পুনরায়। কিন্তু তারপরে আমি বলবো আলফান্সো ডেভিয়াস, ইউ হ্যাভ টু লুক এট হিম। যে প্লেয়ারই আর কি বলে রিয়াল মাদ্রিদের সাথে কানেক্টেড, ইউ হ্যাভ টু হ্যাভ, মানে একটু নজর রাখতেই হবে কানাডার আলফান্সো ডেভিসের উপর। কানাডা আমার মনে হয়। তারপর আমার যেটা বায়াস কাজ করবে, তো অনেক কথাই হলো। মূল কথা হচ্ছে এখানে আমি যদি পুরো এই ম্যাচের ফেভারিট যদি আমি কাউকে ধরি, তারপর আমার বায়াস এখানে কাজ করবে। বায়াস না, সরি কী বললাম, এটা বায়াস কেন কাজ করবে? বায়াস কাজ করবে না, আমার মনে হয় সেন্সিবল একটা অ্যান্সার হবে ইকুয়েডর। কারণ ইকুয়েডরের বর্তমান পারফরমেন্স যেটা আমাকে বাধ্য করছে ইকুয়েডরকে এখানে একটু এগিয়ে রাখার। তবে এটা উভয়ই হতে পারে, কানাডাও এখানে জিততে পারে, ইকুয়েডরও জিততে পারে। কিন্তু আমার মতে এখানে যে দলটা বেরিয়ে আসবে সেই দলটার নাম হবে ইকুয়েডর। ইকুয়েডর ইন্টারেস্টিং ফুটবল খেলছে এবং ইকুয়েডরের ইন্টারেস্টিং ফুটবলটা তাদের এই ক্যাম্পেইনে কাজে লাগতেই পারে। আমার মনে হয় কানাডা, দেখা যাক, তারপরেও ভিন্ন কিছু হতেই পারে। কিন্তু আমার মতে 60-40% আর কি ওদের সম্ভাবনা, 60% কানাডার 40%। আমার মতে ভুল হতেই পারে, ভুল হওয়াটা অনেকটাই স্বাভাবিক। পরের ম্যাচে যদি আমরা একটু কথা না বলে ডাইরেক্টলি চলে যাই, এখানে আমার কোনো খুব একটা কষ্ট হওয়ার কথা না। এখানে আমি দেখতে পাচ্ছি উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া। উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া, এখানে খুব একটা রকেট সায়েন্স নাই। আমার মতে উরুগুয়ে ফেভারিট, এক চাপটে যাচ্ছে আর কি। ওইখানে উরুগুয়ে কেন ফেভারিট? এর কারণ হচ্ছে উরুগুয়ে অবশ্যই কলম্বিয়ার থেকে বর্তমানে খুব ভালো ফর্মে চলছে, বাঘা ফর্মে চলছে উরুগুয়ে। তারা অবশ্যই ফেভারিট এবং এই স্টেজে আমি চাইবো না উরুগুয়ে বের হয়ে যাক। উরুগুয়ে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত খেলা উচিত, কিন্তু আমি সেটা রাজি না, কারণ উরুগুয়ে ফাইনাল পর্যন্ত গেলে একটা অসাধারণ কিছু একটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া, এখানে আমার মতে উরুগুয়ে ফেভারিট হয়ে নামবে। কলম্বিয়া চমকে দিতে পারে, অবশ্যই দিতে পারে, কেননা কিন্তু আমার মনে হয় উরুগুয়ে এখানে জিতে যাচ্ছে। আমার মতে অ্যানালিটিক যা বলে সব কিছু মিলে উরুগুয়ে ইজ ফেভারিট টু উইন দিস ম্যাচ। এরপর আমরা যদি চলে যাই ব্রাজিল ভার্সেস ইউএসএ। উই অল নো ব্রাজিল খুবই আন্ডাররেটেড ফর্মে চলছে। ব্রাজিল রিসেন্ট পারফরমেন্স, নতুন কোচের আন্ডারে তারা ভালো খেলছে। এটা অবশ্যই একটা খুবই আশ্চর্যমূলক একটা টার্নওয়েট, কারণ নতুন কোচের 2টা ম্যাচের মধ্যে তারা যে ভালো পারফরমেন্স করেছে, তার আগের কোচের আন্ডারে খুব ডিজাস্টার্স পারফরমেন্স ছিল। সেই ডিজাস্টার্স পারফরমেন্স থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে, এটাই অনেক বড় একটা জিনিস। নতুন ফরমেশন নিয়ে খেলছে কোচ, যেটা আগে ছিল না, 4-3-3 কম্প্যাটেবল নতুন প্লেয়ারকে তিনি ট্রাই করছেন, ইয়ং টিম নিয়ে আসছেন নতুন কোচ। এবং আমার মনে হয় তারপরও ইউএসএর থেকে এই ম্যাচে অ্যাটলিস্ট ব্রাজিল ফেভারিট হয়ে নামবে। এবং ব্রাজিল যদি জিততে চায়, ভিনিসিয়াস জুনিয়র যদি ব্যালন ডি'অর হাতাতে চায়, এই ম্যাচটা জেতা খুবই জরুরি। এবং এই ম্যাচটাই আমার মনে হয় ব্রাজিল খুব আরামে চলে যাবে। এখন আমি যদি ফিক্সচার চেষ্টা করি, এখানে কি বেরিয়ে যাবে আমি জানি না, কিন্তু চলুন একদম কথা না বাড়িয়ে আমাদের পরের স্টেজে চলে যাই, যেটা হচ্ছে সেমিফাইনালস। ও মাই গড, ডোন্ট ডু দিস টু মি। ও মাই গড, নো ওয়ে, ও মাই গড, ড্যাম। ও ভাই, কি একটা ফিক্সচার পড়ছে ভাই, ও ইনসাইন। আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর, উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। ও মাই গড, আমি এটা একদমই চাই না। আমি শুরুতে বলে দিলাম, আমি এটা একদমই চাই নাই। উরুগুয়ে ব্রাজিল পড়ুক সেমিফাইনাল, আমি চাই না এটা। ওকে, লেটস নট গো ইনটু দ্যাট।
ওকে, আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর। আর্জেন্টিনা, লেটস বি রিয়েল, লেটস বি প্র্যাকটিক্যাল, লেটস বি রিয়েল। এই সবচেয়ে সেমিফাইনাল পর্যন্ত, যখন সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা চলে আসছে, আমার মনে হয় না এই সব স্টেজে এসে আর্জেন্টিনার বিদায় হওয়াটা খুবই স্বাভাবিক হবে। বিদায় হলে খুব অস্বাভাবিক হওয়ার কথা। তো আমার মনে হয় এখানে আর্জেন্টিনার জেতা উচিত। খুব ক্লোজ ম্যাচ হবে, লেটস বি রিয়েল। আর্জেন্টিনা যে ওয়ার্ল্ড কাপ জিতেছে এমন না যে প্রত্যেকটা ম্যাচটা খুব বড় ব্যবধানে জিতেছে, সেরকম কিছুই না, ডমিনেট করে জিতে নেয় আর্জেন্টিনা, লেটস বি রিয়েল। ক্রোয়েশিয়ার ম্যাচটা ছাড়া এই ম্যাচটায় খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই ম্যাচের প্রেডিকশন, যদি গোল স্কোরিং প্রেডিকশন আমি যদি বলি 2-1, 2-1 হবে, অথবা পেনাল্টি শুট আউটে যেতে পারে এই ম্যাচটা আমি যদি বলি। কারণ ইকুয়েডর রিসেন্ট পারফরমেন্স ভালো করছে এবং আর্জেন্টিনা খুব ছোট মার্জিনে জেতারই অভ্যাস আছে এইসব টুর্নামেন্টে। আমার মনে হয় এখানে তারপরও যে টিমটা জিতবে সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফাইনাল খেলছে, আমার মতে এখানে কোনো রকেট সায়েন্স নাই। এটাই সবচেয়ে যুক্তিযুক্ত আলোচনা। এরপর যদি আমরা যেই ম্যাচটার উপর আলোকপাত করি সেটা হচ্ছে উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। আউচ, ও মাই গড, নো ওয়ে, নো ওয়ে। আচ্ছা, আমি ভদ্রলোকের নামটা একটু বের করে নিই। তার নামটা কি ছিল? ব্রাজিল কোচের নামটা 1 সেকেন্ডে বের করে ফেলছি আমি। ব্রাজিল কোচ, আরে ব্রাজিল কোচ কে? ডরিভাল জুনিয়র, সরি নামটা ভুলে গেছিলাম। ডরিভাল জুনিয়র। ওকে ওকে, উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। ডরিভাল জুনিয়র ভার্সেস মার্সেলো বিয়েলসা ভার্সেস ডরিভাল জুনিয়র। Brazil fans gonna hate me for sure. ব্রাজিল এই ম্যাচটা জিততে, প্রথমে বলি ব্রাজিলের সম্ভাবনা কতটুকু। ব্রাজিল এই ম্যাচটা তখনই জিততে পারে, লেটস বি রিয়েল, লেটস বি প্র্যাকটিক্যাল। ব্রাজিলের এই টিমটা এখনও উইনিং মেন্টালিটি হওয়ার যোগ্যতা অর্জন করে নাই। ব্রাজিল যখনই কিছু একটা টুর্নামেন্ট জিতেছে, সেই টিমের একটা গৌরব ছিল অন্যরকম, সেই টিমের ফরমেশন ছিল অন্যরকম। লেটস বি রিয়েল, লেটস বি প্র্যাকটিক্যাল। ব্রাজিল ফ্যান্স, আপনাদের হতাশ করছি আমি, যদিও হতাশ করবো হয়তো, কিন্তু ব্রাজিল বর্তমান যে অবস্থায় আছে সেটা খুবই আর্লিয়ার স্টেজ। এই আর্লিয়ার স্টেজে আশা করাটা খুবই বাজে হবে যে কোপা আমেরিকা জিতে ফেলবে এরকম। আমার মনে হয় এখানে আর্জেন্টিনা উরুগুয়ে যে সাইডটা আছে সেটা অনেকটাই শক্তিশালী, কিন্তু হতে পারে অনেক কিছু। ভিনিসিয়াসের যদি অসম্ভব একটা পারফরমেন্স আমরা দেখে ফেলি, আচমকা রান দিয়ে সেটা হয়ে যাবে, কিন্তু আমি সেটা দেখতেছি না। লেটস বি রিয়েল, এই দলে ডিফেন্সিভ যে সলিডিটি আছে, মিডফিল্ডে যে ওয়ার্ক রেট ওয়ালা ভালভার্ডে আছে, ওই পাশের ডিফেন্সে ভিনিসিয়াসকে আটকে ধরে রাখার জন্য রোনাল্ডো আরাউহো আছে। রোনাল্ডো আরাউহো যদি তার এই গেমে খেলে, মানে রোনাল্ডো আরাউহোর যদি বেস্ট পারফরমেন্স বের হয়, ভিনিসিয়াস জুনিয়র কাত হয়ে যাবে, ভিনিসিয়াস জুনিয়র স্তম্ভিত হয়ে যাবে, কারণ এই ব্রাজিল টিমে কোনো টনি ক্রুস নাই। লেটস বি রিয়েল, এই টিমে কোনো টনি ক্রুস নাই। তো আমার মনে হয় না এখানে খুব একটা কনফিউশন হওয়ার কথা। উরুগুয়ে ব্যাটার ইন লট অফ সেন্স। উরুগুয়ে টাইট পেসগুলো কাভার করার চেষ্টা করে। উরুগুয়ের প্লে স্টাইল হচ্ছে কুইক কম্বিনেশন মেক করে গোল করা। আমরা যে আর্জেন্টিনার বিপক্ষে দেখেছি, ব্রাজিলকে অলরেডি কিন্তু খুব মারাত্মকভাবে উরুগুয়ে হারাই ফেলছে। তো লেটস বি রিয়েল, এখানে যদি উরুগুয়ের ব্রাজিলের সেমিফাইনাল হয়ে যায়, যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে, আমার মতো উরুগুয়ে এখানে জিতে আসার অনেক প্রবাবিলিটি আছে। আমি বলবো 70-30% একটা গ্যাপ এখানের তৈরি হয়ে যাবে। আমার মতে এই ম্যাচটা উরুগুয়ে ফেভারিট। আমি বেশি আলোচনা এখানে না করে পরেরটা চলে যাই। আমি খুব সরি ব্রাজিল ফ্যান্স আপনাদেরকে হতাশ করার জন্য, কিন্তু পরের স্টেজে আমি চলে যাচ্ছি। ওকে, পরের স্টেজে আমার আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে যদি আমি প্রে করি, আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে, লেটস বি রিয়েল, 2 অফ দ্য মোস্ট ফেভারিট টিম। যদি ফাইনালে দেখা হয় তাহলে অবশ্যই একটা ক্রেজি ফিক্সচার আমরা দেখতে পারবো। আমার মতে যারা কোপা আমেরিকা দেখেন, আমার মতে এই ফিক্সচারটাই হবে আইডিয়াল ফিক্সচার। এখানে আর্জেন্টিনা উরুগুয়ের কথা যদি বলি, এখানে আমার আইডিয়াল ফেভারিট অন পেপার যেটা মনে হচ্ছে, উরুগুয়ে এবার অনেক মারাত্মকভাবে ফেভারিট। এই ম্যাচটা 50-50, লেটস বি রিয়েল, এই ম্যাচটা 50-50। শুধু যেটা বিপরীত করবে মেসি অথবা ডিমারিয়া ম্যাজিক, মেসি এবং ডিমারিয়া ম্যাজিক বের হলে এই ম্যাচটা আর্জেন্টিনা জিতে নিতে পারবে। কিন্তু অন পেপারে বর্তমান ফুল টিমে যদি কথা বলি, আর্জেন্টিনার থেকে উরুগুয়ে মানে পারফরমেন্স ওয়াইজ যেভাবে ডমিনেট করছিল লাস্ট ম্যাচটা 2-0 গোলে, সেই ম্যাচটা যদি পুনরাবৃত্তি হয় তাহলে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট হওয়ার কথা না। তো আমার মতে আমি এখানে খুব একটা ব্রেইনস্টর্ম করবো না, কি বলে,
আমার মতে এখানে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। এর কারণ হচ্ছে মেসি এবং ডিমারিয়ার পারফরমেন্স। লেটস বি রিয়াল, মেসি এবং ডিমারিয়া না থাকা সত্ত্বেও আর্জেন্টিনার স্কোয়াড ডেপথ অনেকটাই বেশি। আর্জেন্টিনার মিডফিল্ডে যে প্লেয়ারগুলো আছে, ম্যাকালিস্টার খুব ভালো সিজন কাটিয়েছে। আমি যদি বলি আনজে ফার্নান্দেস চেলসি হয়ে ভালো না খেললেও শেষের দিকে এসে তিনি তিনি আর্জেন্টিনার হয়ে ভালো পারফরমেন্স সবসময় করে এসছে। অ্যাটাকিং আলভারেজ আছে, লাউতারো মার্টিনেজ আছে, ডিফেন্সে লিসান্দ্রো আছে, ওটামেন্ডি আছে, আকুয়েনা, মলিনা এবং আমাদের গোলকিপার আছে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বাজপাখি। তো সেটা নিয়ে কথা বলা আমাদের অত ঠিক হবে না। আমার এখানে ফেভারিট আর্জেন্টিনা। এখানে খুব একটা রকেট সায়েন্স আমার কাছে নাই, কিন্তু অনেকের কাছে থাকতেই পারে। এই ম্যাচটায় 50-50 হতে পারে। আমার মতে অন পেপারে উরুগুয়ে জিততে পারে ম্যাচটা, যদি ব্লক করে যায় যে আর্জেন্টিনা, তারপর আর্জেন্টিনা আমার মতে এই ম্যাচে ফেভারিট। দ্যাটস অল। তো এই তো আজকে এই পর্যন্তই। আজকে খুব একটা ভালো দিন কাটলো মনে হয়। আজকে খুব ভালো একটা ভিডিও আপনারা হয়তো দেখতে পেরেছেন। আমি খুবই দুঃখিত উরুগুয়ে এবং ব্রাজিল ফ্যান্স। আমি আগেই বলে রাখলাম এই ম্যাচের 3টা দলই ফেভারিট হয়ে নামবে, যে কোনো দল জিততে পারে, সেটাই লেটস বি রিয়াল। তো আপনাদের প্রেডিকশনটা কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমি অবশ্যই সোর্সের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এখানে প্রেডিক্ট করতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারেন। এই ভিডিওতে ভুল হলে অবশ্যই জানাবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন। সেই পর্যন্ত আরেকটা নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই দেখা হবে।